আজকে আমি এই সন্তানকে এনেছি, আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে, আমার কিছু রোলস আছে। সে নিজে থেকে আসেনি, আমি তাকে এনেছি। তাহলে আমি যখন তাকে এনেছি, তার ভালো থাকা, তাকে ভালো রাখার দায়িত্বটা পুরোপুরি আমার। টক্সিক প্যারেন্টিং জিনিসটা কি? আমরা ভাবি যে সবসময় কন্ট্রোল করা ইজ টক্সিক প্যারেন্টিং। কন্ট্রোল না করাও কিন্তু টক্সিক প্যারেন্টিং। যেখানে আপনি বাচ্চার কাণ্ডারি হওয়ার কথা, সেখানে আপনি বাচ্চাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিচ্ছেন যে তুমি যা খুশি তাই করো। নাম্বার 1 কারণ হচ্ছে যে তারা নিজেরা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে। পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ মোটামুটি সবটাই এফেক্টেড হতে পারে। এই টক্সিক প্যারেন্টিং থেকে পজিটিভ প্যারেন্টিং এ তারা কিভাবে যাবে? আমরা অনেক সময় বলি যে আমরা বাচ্চাদের তো বকাঝকা করি তার ভালোর জন্যই। কিন্তু জানেন কি, আপনার অতিরিক্ত বকাঝকা অনেক সময় আপনার সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। আপনার সন্তানের কনফিডেন্স লেভেল ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আপনি ভাবছেন, কই আমরা তো এরকম ছিলাম না, আমাদের বাবা-মা তো আমাদের ধরে পেটাতো। কই তাতে তো কোনোদিন অসুবিধা হয়নি। আসলে আজ আমরা টক্সিক প্যারেন্টিং নিয়ে কথা বলবো এবং জানবো যে এই টক্সিক প্যারেন্টিং জিনিসটা কি? আর আমি আগের যে দুটো কথা বললাম তার সঙ্গে এর কি সম্পর্ক? এবং জানবো যে একজন ভালো বাবা-মা হতে গেলে কি আমাদের করতে হবে? কোন জিনিসগুলো থেকে আমরা দূরে থাকবো? কখন বুঝবো যে আমি বোধহয় একটু বেশিই করে ফেলছি? আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট মনোবিদ মীনাক্ষী খুরানা সাহা, যার কথা শুনলে আমরা অর্ধেকটা ভালো এমনিই হয়ে যাই। নমস্কার ম্যাম। আজকে আমরা টক্সিক প্যারেন্টিং নিয়ে কথা বলবো। টক্সিক প্যারেন্টিং জিনিসটা আমরা আগে বুঝবো যে জিনিসটা কি? এবং এই যে বকাঝকা, মারামারি এটা যে এখন একদম করা যাবে না, সেটাও একটু আমাদের যদি একটু বুঝিয়ে বলেন যে আপনি এটা কেন আমরা বলি আরকি? মানে এখনকার বাবা-মাদের আমরা এটা কেন বোঝানোর চেষ্টা করি যে সবসময় বকাঝকা দিয়ে কিন্তু কাজ হয় না। তো ১ম এ যেটা জানতে চাইবো যে টক্সিক প্যারেন্টিং জিনিসটা কি? টক্সিক প্যারেন্টিং নিয়ে আজকে যখন আমরা ডিসকাস করব, বেসিক যদি আমি ফিচার্সগুলো বলি টক্সিক প্যারেন্টিং এর, হুম, অনেকে যারা এখন অ্যাডাল্ট, হুম, যারা নিজেরা বাবা-মা হয়ে গেছেন হুম, বা হয়তো আরো বড়, মানে বাচ্চাগুলো বেশ বড় কলেজে, হুম, তারাও হয়তো নিজেদের লাইফের কিছু কিছু দিক, কিছু কিছু অ্যাসপেক্টস অ্যাজ আ চাইল্ড হয়তো খুঁজে পেতে পারেন। নামটা আমরা নতুনত্ব, নামটার মধ্যে একটা হুম, নতুনত্ব আছে, বা নামটা হয়তো আমরা প্রথম কিছু বছর হুম, ধরে ইউজ করছি, বা সাইকোলজিস্টরা হুম, হুম, ইউজ করছেন, রিসার্চার্সরা ইউজ করছেন। কিন্তু এই পার্সোনালিটি প্যাটার্ন বা এই ধরনের প্যারেন্টিং কিন্তু চলে আসছে অনেক অনেক দিন, অনেক অনেক বছর এবং অনেক অনেক জেনারেশন ধরে। একদমই। তো টক্সিক প্যারেন্টিং বেসিক্যালি মানে হচ্ছে যখন প্যারেন্টসরা, বাবা মারা, অভিভাবকরা বা বাচ্চার সঙ্গে এমনভাবে ডিল করে যেখানে প্রচণ্ডভাবে কোয়ার্শন আছে। কোয়ার্শন মানে ভীষণভাবে বাচ্চাকে ফোর্স করে সব জিনিসের হুম, জন্য। প্রচণ্ড ক্রিটিক্যাল, সব কিছুতে ক্রিটিসাইজ করে। তার ভালো দিকটা দেখতে চায় না বা এনকারেজ করতে চায় হুম, না। তাকে ভয় দেখিয়ে বেশিরভাগ কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চার যে একটা ডিসিশন মেকিং আছে বা বাচ্চারও যে একটা কিছু বলার থাকতে পারে, হুম, সেইটাকে রেসপেক্ট না দেওয়া এবং ওভার কন্ট্রোল করা, আচ্ছা। এই বিহেভিয়ার্সগুলোকে জেনারেলি টক্সিক প্যারেন্টিং এর ট্রেটস বলা হয়। আচ্ছা। এবং যদি আমরা ভেবে হুম, থাকি হুম, আমাদের এই জেনারেশনের থেকে আগের জেনারেশনে এই জিনিসগুলো, মানে আমাদের হুম, বাবা হুম, মা হুম, হুম, এবং হুম, তাদের বাবা মা হয়তো, তাদের থেকে হয়তো আমরা বেশি এটা দেখেছি, যেখানে ভীষণ ম্যানিপুলেশন হুম, ইউজ হচ্ছে। হুম, হুম, বলা হচ্ছে যে তুমি এটা না করলেই তুমি একটি হুম, বাজে হুম, সন্তান, তুমি হুম, আমার মুখ কালো করে দিয়েছো, হুম, তুমি হুম, খারাপ। হুম, মনের মতো না চললেই সেখানে একটা গিল্ট ট্রিপ হুম, দেওয়া। হুম, হুম, অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরা বড় বয়সে, বলছি অ্যাডাল্টসদের হুম, ক্ষেত্রে, ফিনান্সিয়ালিও অনেক সময় ম্যানিপুলেট করে থাকেন। আচ্ছা। ইমোশনাল ম্যানিপুলেশন ছাড়া সেগুলোকেও কিন্তু আমরা সবকটা টক্সিক প্যারেন্টিং এর আওতার মধ্যেই ধরবো। আচ্ছা,
তো অনেক সময় বাবা-মারা বলে যে, "এ তো আমি আমার সন্তানের ভালোর জন্য করছি।" ধরুন আমি আমার ছেলে-মেয়েকে অতিরিক্ত টাকা দিচ্ছি না বা সে পড়াশুনো করছে না, আমি তাকে একটু বকছি। তো এটা কি খারাপ প্যারেন্টিং এর মধ্যে পড়ে? মানে আমি বলতে চাইছি যে কিছুটা তো বাবা-মা শাসন করবে। যদি আমি ভুল হই আমাকে শুধরে দেবেন। যে খানিকটা তো শাসন বাবা-মার অধিকারের মধ্যে পড়ে। তাহলে আমি জানতে চাইবো যে, এই যে ফাইন লাইনটা যেটা একজন বাবা-মা এত অব্দি করতে পারেন এবং এরপর থেকে গেলে সেটা কিন্তু আপনার সন্তানের জন্য খারাপ। মানে এটা যদি আপনি একটু বুঝিয়ে বলেন। ঠিক। এই যে আপনি বললেন যে হুম, বাবা-মা হিসেবে আমাদের তো কিছুটা আম আপনি বললেন রাইট আছে হুম, হুম, যে আমরা হুম, বাচ্চার উপর হুম, এটা করতেই পারি। হুম। সত্যি কি রাইট আছে? না সেটা তো একদমই কিন্তু তবু তো একটা অধিকার তৈরি হয়ে যায় বাবা-মা একদম, একদম, হিসেবে। হুম, একদম। হুম, তাহলে অধিকার বোধ থেকে হুম, যদি হুম, আমাকে ভাবতে হয়, হুম, তাহলে আমি ভাববো যে আমার আজকে আমি সন্তানকে এনেছি, আমার কিছু রেসপনসিবিলিটিস আছে, আমার কিছু রোলস আছে। হুম। সে নিজে থেকে আসেনি। না একদমই। আমি তাকে এনেছি। ইয়েস। তাহলে আমি যখন তাকে এনেছি, তার ভালো থাকা, তাকে ভালো রাখার দায়িত্বটা পুরোপুরি আমার। এবার এই যে ভালো থাকা এবং ভালো রাখা, এটা ডিপেন্ড করছে যে অ্যাজ আ প্যারেন্ট আমি কিভাবে দেখছি। এটার মানে একেবারেই কিন্তু সাইকোলজিক্যাল টার্মে একেবারেই ভালো থাকা বা ভালো রাখা মানে নয় যে আপনি আপনার বাচ্চার সব কথা মেনে ফেলছেন, আপনি বাচ্চাকে প্রচুর হাতে হুম, টাকা দিয়ে দিচ্ছেন, সে যা খুশি করছেন আপনি তাকে কিছু বলছেন না বা আপনি তাকে ঠিক ভুলটা বোঝাচ্ছেন না, একেবারেই না। বরঞ্চ সেটা একটা হরেন্ডাস প্যারেন্টিং। সেটা যদি করে থাকেন তাহলে সেটাও কিন্তু টক্সিক প্যারেন্টিং এর মধ্যে পড়ে। খুব ভালো আচ্ছা, কথা আপনি বললেন। আচ্ছা। কেন কি আমরা ভাবি যে সবসময় কন্ট্রোল করা ইজ হুম, টক্সিক হুম, প্যারেন্টিং। হুম, কন্ট্রোল না করাও কিন্তু টক্সিক প্যারেন্টিং। যেখানে আচ্ছা। আপনি বাচ্চার কান্ডারি হওয়ার কথা, হুম, সেখানে আপনি বাচ্চাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিচ্ছেন হুম, হুম, যে হুম, তুমি যা খুশি তাই করো। হুম, হুম, সেখান থেকে সে নিজের জীবনটা শেষ করে ফেলছে, ঘেঁটে ফেলছে, হুম, কনফিউজড হয়ে যাচ্ছে। অনেক ভুল ডিসিশন নিচ্ছে। অনেকে ঠেকে শিখছে, অনেকে হয়তো ঠেকে আর শিখতেও পারছে না, তার সে আগেই ভুল পথে চলে যাচ্ছে। চলে যাচ্ছে। তো দ্যাট ইজ অলসো টক্সিক প্যারেন্টিং। দ্যাট ইজ অলসো নট আ ভেরি হেলথি প্যারেন্টিং। মানে তাহলে হ্যাঁ, তাকে মানে মানে তাকে যে মানে সন্তানকে পথ দেখানোর দায়িত্বটাও কিন্তু বাবা-মার। একদমই। হ্যাঁ? মানে সবসময় আমি বকাঝকা করলাম সেটাও যেমন কাম্য নয়। আচ্ছা ম্যাম এই ধরনের প্যারেন্টিং টা মানে কিভাবে তৈরি হয়? মানে একজন বাবা-মা সব বাবা-মা তো এরকম হন না। কিছু, কিছু বাবা-মা এরকম হন। তো মানে কেন হয় তাদের মধ্যে? মানে আমি আ আ যদি একটু বুঝতে চেষ্টা করি, যেমন অনেক ক্ষেত্রে আমরা জানি যে যদি একটা বাজে ম্যারেজ হয়, মানে যেখানে ঠিকঠাক দুজনই খুশি নন, সেক্ষেত্রে কি সন্তানের উপর এইরকম ধরনের সমস্যা তৈরি হতে পারে? একদমই তাই। হতেই আর কি, পারে। কি হতে পারে? আপনি যখন বলছেন ম্যারেজের কথা, এখানে একটা কথা উঠে আসে যে সবসময় ব্যাড ম্যারেজ হলেই যে আমি ব্যাড প্যারেন্ট তা নই। আচ্ছা। তো এটা হতেই পারে যে অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমরা দুজন দুজনের সঙ্গে ভালো থাকতে পারছি না। হুম, আমাদের হুম, দুজনের হুম, মতের মিল হচ্ছে না, হুম, পার্সোনালিটির ম্যাচ হচ্ছে না। হুম, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাট হুম, সেইটার থেকে যদি আমি মনে করি এবার আমি আমার বাচ্চাটাকে হুম, ইউজ করব হুম, আমার পার্টনারের এগেইনস্ট এ হুম, বা আমি তার মন বিষাবো হুম, বা তাকে আমি একটা আ টাগ এন্ড টাগ অফ ওয়ার এর মধ্যে ফেলে দেব হুম, দুজনের হুম, মধ্যে। হুম, বাচ্চাকে ম্যানিপুলেট করব। হুম, তাহলে টক্সিক প্যারেন্টিং আসছে। বাট আপনার রিলেশনশিপ হুম, হাসব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে খারাপ মানেই অ্যাজ আ প্যারেন্ট আপনি লুজ করেন না। হুম, যতক্ষণ না অ্যাজ আ প্যারেন্ট আপনার যে দায়িত্বগুলো থাকে, আপনার যে কর্তব্যগুলো থাকে, সেইগুলো আপনি ঠিকঠাক করে করছেন। সো ইউ ক্যান বি আ গুড ফাদার ইভেন ইফ ইউ আর আ সেপারেটেড হুম, ফাদার ফ্রম হুম, ইওর ওয়াইফ। মানে এক্স ওয়াইফ। হুম, হেন্স এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার মনে হয় ক্ল্যারিফাই করা দরকার ছিল। এখানে অনেক সময় দেখা যায় সিচুয়েশনের চক্করে কিন্তু লোকজন ইনসিকিউরিটি থেকে এই ভুল কাজগুলো বাচ্চাদের সঙ্গে করেন যখন একটা দুজনের মধ্যে একটা সংঘাত ঘটে। হুম, এছাড়া আরো কারণ আছে টক্সিক প্যারেন্টিং হুম, হওয়ার। নাম্বার 1 কারণ হচ্ছে যে তারা নিজেরা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে। আচ্ছা। তো এই যে আপনি কথাটা বললেন যে এই বাচ্চা যদি ব্রোকেন ফ্যামিলিতে থাকে তাহলে কি টক্সিক প্যারেন্ট হবে? হয়তো এই প্যারেন্ট কতটা টক্সিক হবে আমি হুম, বলতে পারব না, হুম, বিকজ ইট ডিপেন্ডস হুম, যে কেমন হুম, প্যারেন্টস। হুম, কিন্তু যেহেতু বাচ্চাটি এত সংঘাত বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ডিভোর্স তো খুব আনন্দের সঙ্গে হয় না, হুম, সেপারেশনও খুব আনন্দের সঙ্গে হয় না। হুম, অনেক তিক্ততা থাকে। হুম,
সেই ক্ষেত্রে বাচ্চা যদি ছোটবেলা থেকে তিক্ততা, এতটা ইনসিকিউরিটি, এতটা মানে ফ্যামিলি কনফ্লিক্টস দেখে বড় হুম, হয়, তাহলে কিন্তু হতেই পারে যে পরবর্তীকালে সে একটা টক্সিক প্যারেন্ট হতে পারে। বিকজ সে তো প্রপার দায়িত্ব নেওয়া, প্যারেন্টাল দায়িত্ব নেওয়া, কিভাবে একসঙ্গে চলা, কিভাবে রিলেশনশিপ মেনটেন করা, সে তো এগুলো দেখলোই না, সে তো শিখলোই না। ঠিকই। তো সেখান থেকে প্যারেন্টও হতে পারে, প্যারেন্ট থেকে পরবর্তীকালের জেনারেশনে বাচ্চাও কিন্তু হতে পারে। তো হেন্স টক্সিক প্যারেন্টিং মোস্টলি কিন্তু আমরা মানে অ্যাজ আ জেনারেশনাল গিফট, যেমন হুম, জেনারেশনাল ট্রমা হয়, হুম, এটা কিন্তু একটা লেগাসি হিসেবেও অনেকে পেয়ে যায়। তারা ঠিক ভুলটা বুঝতেই পারে না, তাদের যেভাবে বড় করা হয়েছে তারাও এখন সাবকনশিয়াসলি, কিছু প্যারেন্টরা কনসিয়াস হুম, হয়ে যায়, না হলে সাবকনশিয়াসলি আমরাও হয়তো সেই ধারাবাহিকতাটাই মেনটেন করছি এবং নেক্সট জেনারেশনকে সেইভাবেও ট্রিট করছি, সেটাও হতে পারে। আরও কিছু কারণ আছে, যেমন ধরে নিন সাইকোলজিক্যাল কিছু ট্রেটস থাকে যেই ক্ষেত্রে দেখা যায় যে টক্সিক প্যারেন্টিং আসতে পারে। মানে ভাবুন যদি ড্রাগের অ্যাবিউজ হয় হুম, বা অ্যালকোহল হুম, অ্যাবিউজ বা মিসইউজ হুম, অনেক হুম, হাই লেভেলে চলছে, বাবা বা মা কেউ একজন করছেন, স্বাভাবিক সে মানসিক শারীরিকভাবে সুস্থ থাকবেন না। হেন্স তার প্যাটার্ন অফ বিহেভিয়ার উইল বি ভেরি আনহেলদি, তার কোপিং উইল বি ভেরি আনহেলদি। সে যেভাবে বাচ্চার সঙ্গে মিশবে, কথা বলবে বা বাচ্চার সামনে যেই মোরাল হুম, স্ট্যান্ডার্ডস হুম, গুলোকে হুম, সে হুম, সেট ধরবে, করবে, হ্যাঁ, সেট করবে, হুম, সবটাই কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকবে। এছাড়া অনেক সময় দেখা যায় কিছু বেসিক কন্ডিশনস থাকে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু টক্সিক প্যারেন্টিং আসতে পারে। যেমন ভাবুন যদি কোনো নার্সিসিস্টিক, যদি কোনো মানুষের যদি আচ্ছা, সন্তান আসে, হুম, হুম, নার্সিসিস্টিক মাদার হলো বা ফাদার হলো, হুম, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা ভীষণভাবে সাফার করে। সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যেও একটা ইনসিকিউরিটি ডেভেলপ হুম, করে যায়। সো নার্সিসিজম হতে পারে। অনেক সময় দেখা যায় যে খুব অনেক দিন ধরে হয়তো মেন্টাল হেলথ রোগে ভুগছে, হুম, হুম, বাইপোলারিটি হুম, আছে, হুম, বাইপোলার ডিসঅর্ডার আছে বা কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, পার্সোনালিটি যেমন ভাবুন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এইসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে এদের মুড মানে হুম, যার হুম, হয় তার হুম, নিজের মুড স্টেবিলিটি, নিজের কোপিং, নিজের ইমোশনাল রেগুলেশনটা এমনই থাকে হুম, যে সে একটু কাইন্ড অফ টক্সিক হুম। প্যারেন্টিং করতে শুরু করে দেয়। মানে সেই কন্ট্রোলটা আদতে তার হাতে থাকে না। অনেক সময়ই থাকে না। হুম, থেরাপি, হুম, মেডিসিন যদি সে নিয়ে হুম, থাকে তাহলে সে কিছুটা বুঝতে পারে। হুম, কিন্তু যদি না সে অ্যাওয়্যার থাকে তাহলে অবভিয়াসলি সে কোনোভাবেই নিজেকেই হেল্প যে করতে পারছে না, হুম, সে আর সে নিজের একদমই সন্তানকে তাই, একদমই তাই। কি করে হেল্প হুম। করবে? আচ্ছা, আপনি বলছিলেন যে এই ধরনের প্যারেন্টসরা হুম, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারেন না। হুম, তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আমি অ্যাজ এ প্যারেন্ট বা অ্যাজ এ বাবা বা মা আমি কি, কি দেখে বুঝবো বা কোন, কোন বিহেভিয়ার গুলো দেখে আমি বুঝবো যে আমি এগুলো করছি তার মানে আমি আমার সন্তানের জন্য ঠিক কাজ করছি না। কোন, কোন প্যাটার্ন বা সিম্পটমস গুলো দেখলে আমি সন্দেহ করব? যে আমি অ্যাজ আ প্যারেন্ট টক্সিক প্যারেন্ট। ইয়েস, যদি প্যারেন্টিং এর কথা বলেন তাহলে দেখবেন যে বাচ্চা ভীষণ ভীত থাকবে। একদম। বাচ্চার মধ্যে কনফিডেন্স লেভেলের অভাব থাকবে। বাচ্চার মধ্যে ইমোশন ব্যালেন্স করতে সেটাতেও অভাব থাকবে। মানে এক্সেসিভ ভয় পেয়ে যাওয়া, হুম, এক্সেসিভ রেগে যাওয়া, হুম, এক্সেসিভ আ malfunctioning behavior, মানে হুম, যেটা হয়তো ভাবুন স্কুলে গিয়ে প্রচন্ড ঝগড়া হুম, ঝামেলায় জড়িয়ে হুম, পড়ছে, হুম, বা কারো সঙ্গে মিশতে পারছে না। হুম, কিছু, কিছু জন দেখবেন কিছু, কিছু বাচ্চারা ট্যাগড হয়ে যায় যে হুম, এ এ কারো হুম, সঙ্গে মিশতে পারে হুম, না। হুম, 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 তো এইটা যদি তার কোনো অন্য কোনো মানসিক রোগের জন্য বা অন্য কোনো ডেভেলপমেন্টাল কন্ডিশন এর জন্য যদি না হয়ে থাকে, হুম, তাহলে কিন্তু এইটাকে অ্যাজ আ কারণ, অ্যাজ আ ফ্যাক্টর আমরা ধরতে পারি যে হয়তো সে অ্যাডজাস্টমেন্ট ইস্যুস দেখছে বাড়িতে, হেন্স সে বাইরে গিয়েও সেই জিনিসটাই পোর্ট্রে করছে। খুব বুলি করতে পারে অন্য বাচ্চাকে। হুম, সে হয়তো বাড়িতে বুলিড হয় হুম, বা বাড়িতে হয়তো দেখে এসছে যে পাওয়ার ডাইনামিক্সটা হচ্ছে একজনকে একজন বুলি করে, হুম, ছোট হুম, করে, হুম, ক্রিটিসাইজ হুম, করে। সেই রকম হতে পারে বা এক্সট্রিমলি অনেক সময় দেখা যায় যেটা পরবর্তীকালে এরা করে। আমার পার্সোনাল কেসেস এ দেখা আ বলতে পারি আপনাকে। হুম, সেটা হচ্ছে যে ছোটবেলায় তারা হয়তো একরকমভাবে এরকমভাবে কাটিয়ে দিয়েছে। হুম, কিন্তু যেহেতু বাড়িতে এতটাই কন্ট্রোল, হুম, এতটাই শাসন, এতটাই ভয়েতে সে বড় হুম, হচ্ছে হুম, যে তার কোনো জায়গা নেই কথা বলার। তো হেন্স সে যখন বাইরে বেরোচ্ছে, সে বাইরে প্রচুর বেশি কথা বলে ফেলছে। আচ্ছা। টু দ্যাট এক্সটেন্ট যে হুম, সে এইটা বুঝতে পারছে না যে
কতটা আমার বলার দরকার আর কতটা কতটা বলার দরকার নয়। মানে অনেক সময় হয়তো অনেক পার্সোনাল ডিটেলসও দিয়ে দিচ্ছে নিজের, অনেক মনের কথা বেশি খুলে বলে ফেলছে। এবার তার ক্ষেত্রে এবার সে প্রবলেমটা কি হবে, সে এবার তখন ইউজড হতে শুরু করবে বাইরে, বিকজ সে ভীষণ ভালনারেবল হয়ে যাচ্ছে, সে তার সফট স্পটস গুলোও বলে ফেলছে। সে ওই পলিটিক্সটা তখন যে বাইরেও যে একটা জগতের পলিটিক্স আছে সেইটা একদম অনেক সময় সে বুঝতে পারে না, বিকজ সে একটা রাস্তা খোঁজে। এবং রাস্তা খোঁজারও কারণ আছে। একটা তো হলো যে নিজেকে এক্সপ্রেস করব, কেন কি আমি বাড়িতে কোনোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি না, করতে গেলেই আমাকে দমন করা হয়। বা ২ নম্বর কারণ হচ্ছে যে আমি যেহেতু বাবা মার থেকে ওই অ্যাফিলিয়েশনটা পাচ্ছি না বা ওই অ্যাকসেপ্টেন্সটা পাচ্ছি না, সবকিছুতে ক্রিটিসাইজড হচ্ছি, এবার সে ভীষণ, যেটাকে বলা হয় না যে খুব লোককে মানে মজিয়ে চলতে বা লোককে খুব ভালো রাখতে, পিপল প্লিজার যেটা আমরা বলে থাকি, জেনারেলি এরকম পিপল প্লিজার এরা তৈরি হয়। নো বলতে পারে না, লোকের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে গেলে নিজের অনেক ক্ষতিই করে ফেলে, বাট সবার গুড বুকসে থাকবো এই করতে গিয়ে পার্সোনালিটি ডেভেলপ করে না, ফার্মনেস আসে না। এবার সেই ক্ষেত্রে তার তখন মনে হবে যে আমাকে সবাই ইউজ করে, আমাকে সবাই বাজে কথা বলে চলে যায়, আমাকে কেউ রেসপেক্ট করে না। ছোটবেলায়ও কেউ করতো না, এখনো কেউ করে না। এবার তখন অন্য প্যাটার্নের জন্য করতো, এখন অন্য অ্যাজ আ মানে কোপিং স্ট্র্যাটেজি সে যেটা শিখেছে সেটা এখন যেটা ইউজ করছে সেটার জন্য আবার লোকে এখন করছে না। সো এই ধরনের কিন্তু বেশ কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনসে এই মানুষগুলো পড়তে পারে। হ্যাঁ, তো এইগুলো যেমন আপনাকে বললাম, যেগুলো ভাবুন যারা সোকল্ড একটু সফটার পার্সোনালিটি তারা এরকম করতে পারে। যারা আবার ভাবুন এই জিনিসটাকে আবার ভীষণ ইন্টারনালাইজ করে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করতে পারে, যেমন ভাবুন ফর এক্সাম্পল বাড়িতে কখনো দেখেনি রেসপেক্ট করতে, মিসট্রাস্ট গ্রো করে গেছে, বা তাকে হয়তো কেউ ট্রাস্ট করেনি, এবার সে আর কাউকে ট্রাস্ট করতে পারছে না, স্বাভাবিক। তার রিলেশনশিপে গিয়ে প্রবলেম হচ্ছে, তার কলিগদের সঙ্গে প্রবলেম হচ্ছে, বা তাকে সে যেহেতু রেসপেক্ট দেখেনি, হয়তো দেখেছে বাড়িতে কেউ কারোর মনের কথা রাখে না, সেটা হয়তো সবার সামনে ফ্লাড করে দেওয়া হয়, বলে দেওয়া হয়, ছোট করে দেওয়া হয়। এবার তাকে হয়তো কেউ কিছু একটা বললো, সে আর সিক্রেট মেনটেন করতে পারছে না, সে দুম করে লোকজনের সামনে এটা বলে ফেলছে, করে সে সাইড লাইন হতে শুরু করছে। স্বাভাবিক, তাকে আর কেউ প্রপারলি অ্যাকসেপ্ট করছে না। তো সেখান থেকে আলটিমেটলি কিন্তু লোনলিনেস অ্যান্ড ল্যাক অফ সোশ্যাল ইন্টারাকশন এইটা কিন্তু এসেই যায় তাদের লাইফে, দেখা গেছে। আচ্ছা, আমি একটা কেস হিস্ট্রি আমি জানতে চাই। সেটা হচ্ছে আপনার এখানে তো প্রচুর ছেলে মেয়ে আসে, বাবা মাও আসে। সবথেকে খারাপ অভিজ্ঞতা আপনার কি হয়েছে? খারাপ অভিজ্ঞতা বলতে গেলে এত কটা আছে না, মানে এবং এক একটা পার্সোনালিটির জন্য আছে। যেমন একটা মনে পড়ছে যে নার্সিসিস্টিক ফাদার, এবং শুধু নার্সিসিস্টিক না, অ্যাবিউজিভ ফাদার। আচ্ছা। সে প্রচন্ডভাবে ছোটবেলা থেকে সে এবং তার এক ভাই এক বোন, তারা মানে ৩ জন, তারা শুধু মাকে মার খেতে দেখেছে। আচ্ছা। এবং টু দ্যাট এক্সটেন্ট যে আম মা অসুস্থ, রান্না-বান্না করছে, তাতে হয়তো একটুখানি কিছু একটা মানে ভুলচুক হলো, তাতে সে ট্রিমেন্ডাসলি মার খাচ্ছে, বা কিছু একটা হলো, তার গায়ের থেকে চাদরটা নিয়ে নেওয়া হচ্ছে, সে যখন ঠান্ডার মধ্যে কাঁপছে, মানে বিভৎস সে অ্যাবিউজ দেখে বড় হচ্ছে। এবং এখন যখন এই মহিলা মানে যিনি আসছেন, তার মা আর নেই, তো ট্রমাটাইজড হতে হতে উনি খুবই তাড়াতাড়ি খুব কম এজে চলে যান নিজের বাচ্চাদের ফেলে। এবার ফার্স্ট তো ওনার ট্রমা ডেভেলপ করে গেছে। সো অল কাইন্ড অফ ট্রমাটিক বা ট্রমা রিয়াকশন, যেটা পিটিএসডি বলা হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেটা এসে গেছে, অ্যাংজাইটি ডিপ্রেশন এসে গেছে। সেটা ছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি আর এখন কাউকে ট্রাস্ট করতে পারছেন না, বিকজ ওনার মনে হচ্ছে যে এই তো আমাকে এখন ভদ্রভাবে নিয়ে যাবে, তারপরে কি যদি মারে, তারপর যদি আমার সঙ্গে এটা করে, আমি তো যদি কিছু না। তার পূর্ব অভিজ্ঞতা তো এরকমই ছিল। অ্যাবসলিউটলি। তো সেই ক্ষেত্রে সে এখন 40+, কিন্তু সে কিছু রিলেশনশিপেও জড়াতে পারছে না। বিয়ে করতে গেলেও এখন যদি ম্যাট্রিমোনিয়াল সাইড থেকে হয়, আরো তার ফিয়ার বেড়ে যাচ্ছে যে আমি তো এর ব্যাপারে আরোই জানি না, তাহলে এই যদি আমাকে বাড়িতে গিয়ে কিছু ক্রুয়েলটি করে, কেউ তো আমাকে হেল্প করা থাকবে না, সাপোর্ট করা থাকবে না,
মাও নেই আমার, আর এই বাবার থেকে তো আমি কোনো হেল্প সাপোর্ট, মানে বাবা বেঁচে আছেন, যিনি অ্যাবিউজ করেছেন তিনি বেঁচে আছেন, এনার থেকে তো কখনো কোনো সাপোর্ট পাবো না। তো সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে তার পার্সোনাল লাইফটা তো এফেক্টেড হচ্ছেই, তার সঙ্গে তার প্রফেশনাল লাইফে এফেক্টেড হচ্ছে। মানে সে যদি কেউ ভাবুন কাজের ক্ষেত্রে গিয়ে কারোর সঙ্গে যদি ভাবুন ঝামেলা লাগে, একটা মতবিরোধ হয়, সে নিজের পয়েন্টে স্ট্যান্ড করতে পারে না, বিকজ সে দেখেছে যে স্ট্যান্ড করতে গেলে এত মার, এত মানে কষ্ট, যে তার মধ্যে ভেঙে যাওয়াটাই আগে এসে গেছে। তো সে সবসময় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলে। সে ভুল জিনিসটা হলেও তার সঙ্গে হয়তো হচ্ছে, কিন্তু সে সেটার প্রতিবাদ করতে পারছে না, করতে গেলে ভয় পাচ্ছে, কিছু বলতে গেলে তার প্যালপিটেশন হচ্ছে, তাকে কোনো প্রেজেন্টেশন দিতে গেলে সে প্রচন্ড ভয় পাচ্ছে অফ ক্রিটিসিজম, তার জন্য সে শাটডাউন করে যাচ্ছে। সেখান থেকে তার কি হচ্ছে, তার এত এক্সপিরিয়েন্স কিন্তু তার প্রমোশন সেইভাবে হচ্ছে না যেভাবে হওয়ার দরকার, বা যেভাবে তার ইমপ্রুভমেন্টস হওয়ার দরকার সেভাবে হচ্ছে না। এবং যত হচ্ছে না, যত ক্রিটিসাইজড হচ্ছে, তত ডিফেন্সিভ হয়ে যাচ্ছে, বিকজ ও তো প্রবলেম সলভ করতে শেখেনি। বুঝতে পেরেছি। ও তো টর্চার্ড হয়েই এসছে একদম। একদম। আচ্ছা ম্যাম, আহ, এটা তো একটা এক্সাম্পল আমরা শুনলাম। হুম তো ধরুন এই ধরনের বাবা মার জন্য হুম যে বাচ্চাটা আজকে ছোট আছে, তার মনের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে, এবং সে বড় হলে আর কি কি প্রভাব দেখা যেতে পারে? বেশ। আম, দেখা গেছে যে যেই বাচ্চারা এই ধরনের অ্যাবিউসিভ প্যারেন্টদের থেকে বড় হয়, হুম। ফার্স্ট হচ্ছে তাদের নিজেদের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, হুম। অ্যাংজাইটি, ডিপ্রেশন হুম। এর চান্স তাদের বেশি থাকে, যে কোনো সাইকিয়াট্রিক কন্ডিশনসের চান্স তাদের বেশি থাকে, হুম। অ্যাটাচমেন্টের প্রবলেম হয়, ট্রাস্টের প্রবলেম হয়, রিলেশনশিপ বানাতে প্রবলেম হয়, রিলেশনশিপ মেনটেন করতে অসুবিধা হয়, ট্রাস্ট ফ্যাক্টরটা অ্যাজ আই সেড যেহেতু নড়ে যায় তাই জন্য, কনফিডেন্স লেভেলের অসুবিধা হয়, যে কোনো জায়গায় সোশ্যাল সিচুয়েশনে যে আমরা একটা জায়গায় মিলেমিশে কাজ করব, সেই কোঅপারেশনের জায়গায় অসুবিধা হয়, বিকজ সে কোঅপারেশন কখনো হয়তো দেখেইনি, তাই জন্য সেখান থেকে তার প্রবলেম হতে পারে। পিপল প্লিজার হয়ে যেতে পারে, যেটা বললাম আমি যেটা আপনি অলরেডি, আগেই বললেন। আগেই বলেছি। অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়, অ্যাঙ্গার ইস্যুস হয় এদের, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে পার্সোনালিটি ডিসঅর্ডার্সও কিছু কিছু এসে যায়। তো সেই ক্ষেত্রে তার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ মোটামুটি সবটাই এফেক্টেড হতে পারে, বিকজ আপনার ছোটবেলায় আপনি যে এক্সপিরিয়েন্সের থ্রু যাবেন, দ্যাট উইল বি ইমপ্রিন্টেড ফর লাইফ। এবং সেই যে বিলিফ সিস্টেম, সেই যে আন্ডারস্ট্যান্ডিং, সেইটাকেই কিন্তু আপনি ইউজ করে করে পরবর্তীকালে নিজের জীবনটা চালাবেন। তো সেখানে যদি প্রথমেই বিলিফ সিস্টেমটা একটা ভয়ের হয়ে যায়, বা একটা এমন হয়ে যায় যে আমার কথা কেউ শুনবে না, আমি খুব উইক, বিকজ স্বাভাবিক একটা ছোট বাচ্চার সঙ্গে যখন অ্যাবিউজ হচ্ছে তার তো উইকই লাগছে নিজেকে। তো হেন্স তার কিন্তু ওই ফিলিং অফ উইকনেস যাবে না, সে কিন্তু ওই উইকই ফিল করতে থাকবে, নিজেকে নট কোয়ালিফাইডই ফিল করতে থাকবেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েটই ফিল করতে থাকবে। কেন কি তার বাবা মা তাকে কখনো কোয়ালিফাই করেনি, তাকে কখনো রিওয়ার্ডই করেনি, কখনো প্রেজই হয়তো করেনি। তাই জন্য কি করবে, প্রেজ যেখান থেকে পাবে সেখানে খুব গলে যাবে, ভীষণ গালেবল হয়ে যায় এরা। আপনি দুটো ভালো কথা বলুন, ব্যাস আপনার জন্য তার নিজের সব লিখে দেবে। এবার সেই করতে গিয়ে কিন্তু তারা পরবর্তীকালে ইউজডও বেশি হয়, যত বেশি ইউজড হবে তখন তার ওই বিলিফটা আরো ফর্ম হতে থাকবে, যে আমার সঙ্গে এরকম হচ্ছে তাহলে নিশ্চয়ই আমি খারাপ, তাই জন্যই বাবা মার থেকেও পাইনি, ঠিক ঠিক এখনো পাচ্ছি না। তো দিস পার্সন কামস ইনটু আ সাইকেল, একটা লুপে ঢুকে যায়। তো এটা খুব বোঝা দরকার যে বাচ্চার প্রথমে যেই সমস্যাগুলো হয় সেগুলো থেকে তার একাডেমিক সমস্যা হতে পারে, কনসেন্ট্রেশনের সমস্যা হতে পারে, ভয়ের সমস্যা হতে পারে, আননেসেসারি মনে হচ্ছে সবকিছুকে ভয় পাচ্ছে, প্যানিক অ্যাটাকস আসতে পারে, মিশতে অসুবিধা হতে পারে। অনেক সময় মানে বাবা মা যেখানে টক্সিক সেইখানে লোকে হেল্প করে কম, কথা শোনায় বেশি। অনেক সময় বন্ধুরাও বলে কিরে কি হয়েছে, বা পরিবারের লোকেরা কিরে আজকে তোর বাবা আবার কি করলো, তোর মা কি করলো। সো অল দিস থিংস দ্য চাইল্ড হ্যাজ টু হিয়ার। তো সে সব সময় ভয় 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 একটা লজ্জায় লজ্জায় লজ্জায়, এদিকে সে কোনো দোষও করেনি কিন্তু তার ফ্যাক্ট মানে তার একটা সরি ফিগার অলরেডি ডেভেলপ করে গেছে।
তো এইভাবে কিন্তু তার পুরো পার্সোনালিটি মানে এবং পরবর্তীকালের ফিউচারটা পুরো ইমপ্রিন্টেড হয়ে যাচ্ছে অন দ্য আর্লি এক্সপিরিয়েন্সেস যেটা বাচ্চাটা পাচ্ছে নিজের বাবা মার থেকে। এক্সট্রিমলি ম্যানিপুলেটেড, হয়তো সে ম্যানিপুলেশনই করতে শিখলো, বিকজ যে কোনো সম্পর্কে সে জানে ম্যানিপুলেটই করতে হয়, সোজাসুজি কিছু হয় না। তো সেও হয়তো ম্যানিপুলেটই করছে, তার সঙ্গে এবার আর কেউ টিকতে পারছে না। তো এই ধরনের প্রবলেমস কিন্তু আসতে পারে। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান যারা শুনছেন, যে সমস্ত মা বাবারা শুনছেন, তাদের যদি মনে হয় যে না আমিও হয়তো এরকমই করি হুম আমি আমার সন্তানের সঙ্গে, হুম তাহলে এই টক্সিক প্যারেন্টিং থেকে পজিটিভ প্যারেন্টিং এ তারা কিভাবে যাবে? রাইট। যদি কেউ আইডেন্টিফাই করতে পারছেন হুম, হুম, নিজেকে, হুম, কি আইডেন্টিফাই করতে পারছেন আমি আবার একবার বলে দিচ্ছি। হুম, ফার্স্ট হচ্ছে এত রাগ আপনি করছেন যে সেই রাগে আপনার বাচ্চা ভীত হয়ে যাচ্ছে। হুম, রাগ বা অ্যাগ্রেশনটা কেমন, যেখানে আপনি আইদার তাকে ভার্বালি অ্যাবিউজ হুম, করছেন হুম, বা ফিজিক্যালি অ্যাবিউজ করছেন, হুম, মানে মুখে গালাগাল, বাজে কথা, হুম, হুম, তাকে ছোট করা, অপমান করা, এগুলো করছেন, বা তার উপরে গায়ে হাত তুলছেন টু দ্যাট এক্সটেন্ট যেখানে বাচ্চা ভয় পাচ্ছে প্রচন্ডভাবে। এগুলো যদি করে থাকেন তাহলে এগুলোকে কিন্তু আমরা টক্সিক প্যারেন্টিং এর একটা পার্ট বলবো, যেখানে মেন্টাল বা ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে। ২ নম্বর হচ্ছে আপনি বাচ্চাকে নিজের কথা শোনানোর জন্য ওকে গিল্ট ট্রিপ দিচ্ছেন বা ম্যানিপুলেট হুম, করছেন প্রত্যেকটা জায়গায় হয়তো। এবং এটা বুঝতে হবে যে এই ক্ষেত্রে অনেক সময় প্যারেন্টসরা কিন্তু বোঝে না, কিন্তু তাদের হয়তো সাবকনসিয়াসে কিছু ডিজায়ার ছিল যেগুলো হুম, তারা ফুলফিল করতে পারেনি, এখন সেটা তার বাচ্চাকে ম্যানিপুলেট করে সেই জিনিসটা সে করার চেষ্টা করে। এটার একটা খুব মানে বলতে মনে পড়লো, আমি একটা কেস হ্যান্ডেল করছিলাম হুম, যেখানে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আম ভদ্রমহিলা এসেছিল নিজের বাচ্চার জন্য যে হুম, আমার বাচ্চা এরকম করে হুম, সেরকম করে। কিন্তু তার প্যাটার্ন দেখে পরে আমি যখন তার হিস্ট্রি নিই, হুম, তখন দেখা যাচ্ছে যে তার বাবা মা তার থেকে কিছু জিনিস চেয়েছিল আচ্ছা, এবং সে সেটা করেনি, বা করতে পারেনি। করতে পারেনি, হুম, হুম, করেনি, করতে পারেনি। হুম, এবারে কিন্তু এবার নিজেরটাও সে হুম, করতে পারেনি। হুম, নিজের যেটা চেয়েছিল সেটাও সে হুম, করতে পারেনি। হুম, তাই হয় জেনারেলি, মানে হুম, আপনি যদি একজনের অস্তিত্বকে পুরো হুম, একেবারে নাকার করে হুম, দেন, হুম, এবার সে আপনারটাও করতে পারবে না, হুম, নিজেরটাও করতে হুম, পারবে না। হুম, এবার সে যখন নেক্সট মা হুম, হয়েছে, সে আবার নিজের যেগুলো সে করতে পারেনি, তার যেগুলো ইচ্ছে ছিল, সেগুলো এখন চাইছে যে আমার সন্তান সেটা করুক। এবার সেটা আবার গান। আচ্ছা, এবার মুশকিলটা হচ্ছে যে গান এমনই একটা জিনিস, হুম, মানে যেকোনো আর্টিস্টিক হুম, ট্যালেন্ট হুম, এমনই একটা জিনিস যেটার জন্য আপনার অ্যাপটিটিউডও থাকতে হুম, হবে, হুম, নিজের ভেতর থেকে একটা থাকতে হবে, প্লাস ইন্টারেস্ট থাকতে হুম, হবে। এবং এই যে বাচ্চাটি নিয়ে এসছে, তার গানের সঙ্গে কোনো তার টান নেই, ইন্টারেস্ট নেই, গলাও নেই। হেন্স সে কোনোভাবেই গান শিখতে পারবে হুম, না। কিন্তু ওই একই জেনারেশনাল ট্রমা আমরা একজনকে একজন দিতে থাকি উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং। এবং তারপরে যখন আমি বাচ্চার সঙ্গে কথা বলার আগে আমরা একটা বললাম না যে হুম, আমরা প্যারেন্টিং হুম, করে হুম, থাকি, তো যখন আমি মায়ের সঙ্গে কথা বলি এবং বলি দেখুন এই এই প্যাটার্নটা কিন্তু সেম জিনিস আপনার সঙ্গে হয়েছে, আপনি হুম, কিন্তু সেম করছেন, হুম, হুম, প্রথম দিকে মায়ের বুঝতে অসুবিধে হয়, হুম, বিকজ তাকে পড়াশোনা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল। হুম, উনি পড়াশোনা নিয়ে চাপ দিচ্ছেন না, বিকজ ওই চাপটা উনি খেয়েছেন, হুম, উনি গান নিয়ে করছেন। তো উনি বলছেন আমি তো মানে আমি হুম, তো ওটা মা বাবা তো আমাকে এই মারতো বকতো, হুম, আমি তো পড়াশোনা নিয়ে ওকে কিছু হুম, বলি না। তো তখন তাকে এটা বোঝাতে হলো যে পড়াশুনো নিয়ে ওনার হয়েছিল বলে যে বাচ্চারও পড়াশুনো নিয়ে আপনি করবেন তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার চাহিদাটা বাচ্চার উপরে বের করার চেষ্টা করছেন। আপনার জন্য পড়াশুনো ছিল, আপনি গান গাইতে চাইতেন। আপনার সন্তানের জন্য আপনার বাচ্চা গান গাইতে চাইছে না, আপনি সেটাই ওর উপরে জোর করছেন। অ্যান্ড অ্যান্ড ইট হেল্পড দ্য হোল ফ্যামিলি সো মাচ, বিকজ এই আন্ডারস্ট্যান্ডিংটা পরে সে যখনই নিজের রিঅ্যাকশন চেঞ্জ করে, হুম, এই বাচ্চার মধ্যে যে একটা অ্যাডামেন্ট জেদ, মাকে দেখলে একটা ইরিটেশন, হুম, হুম, যেটা নিয়ে হুম, মা হুম, হুম, খুব চিন্তিত হুম, ছিল যে হুম, আমার সন্তানের জন্য আমি এত কিছু করি, হুম, ও তো আমাকে সহ্যই হুম, করতে পারে হুম, না। কিন্তু দেখা যাচ্ছে যে মা ওই ম্যানিপুলেটিভ টেকনিকস গুলো ইউজ করছে, যে আমি তোমার জন্য এত হুম, কিছু করি, তুমি মানে গিল্ট হুম, ট্রিপ হুম, দেওয়া হুম, অ্যান্ড হুম, অল দ্যাট। তো পরে মা রিয়েলাইজ যে আচ্ছা আমি তো সেম প্যাটার্ন রিপিট করছি। অ্যান্ড হেন্স ওখান থেকে যখন উনি বোঝেন, এখান থেকে কিন্তু ব্রেকেজটা হয়। তাই জন্যই বলছি অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। ভীষণ, ভীষণ ওয়ান্স দরকার। ইউ আর অ্যাওয়্যার, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজের প্রবলেমটা বুঝবেন হুম, এবং আরেকটি মানুষ মানে আপনার সন্তানকে হুম, আপনি ফার্স্ট অ্যাকসেপ্ট করতে শিখবেন ও যেমন সেরকম ভাবে, এবং
তার যে ডিফারেন্সেস গুলো আছে, ইন্ডিভিজুয়ালিটি গুলো আছে, সেগুলোকেও আপনি রেসপেক্ট করতে শিখবেন। যখনই এই অ্যাকসেপ্টিং অ্যান্ড রেসপেক্টিং হুম। এসে যাচ্ছে, তার মানেই হচ্ছে আর আপনি তখন তার বাউন্ডারি ভাঙতে যাবেন না। টক্সিক প্যারেন্টসরা করে যে তার কোনো বাউন্ডারি থাকে না। সে বিয়ে হয়ে গেল তো কি হয়েছে, হুম, আমি হুম, ছেলে বউয়ের মধ্যে ঢুকে হুম, যাচ্ছি। হুম, কম বয়সে ঠিক আছে, টিনেজ হুম, তো কি হয়েছে, হুম, দুম করে দরজা খুলে ঢুকে যাচ্ছি। মানে অল দিস হুম, থিংস, যে না ও সব কথা আমাকেই বলবে, কেন এখনো বলবে না? ক্লাস 6 এ তো বলতো, এখন হুম, ক্লাস 10 এ পড়ে তো কি হয়েছে, কেন এখনো আমি সব কিছু জানবো না? এই যে প্রবলেম গুলো, এইগুলোর যেই বাউন্ডারি ভেঙে ফেলা, এগুলো ইজ আ পার্ট অফ টক্সিসিটি। বাট উইথ অ্যাওয়ারনেস, উইথ আন্ডারস্ট্যান্ডিং, when you start respecting, তখন কি হয়, এই বাউন্ডারিগুলো ডেভেলপ করতে শুরু করে। সেও বুঝতে পারে যে তার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে এবং আপনি সেটাকে রেসপেক্ট করতে শুরু করেন। হেন্স ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে বাচ্চাকে বাচ্চার মতো করে অ্যাকসেপ্ট করা, এবং তারপরে ওর যে অস্তিত্বটা আছে সেটাকে রেসপেক্ট করা। এছাড়া অ্যাজ আ প্যারেন্ট আপনার যেই জিনিসটাতে তাকে গাইড করার দরকার করবেন, মাথায় রেখে যে আপনার যেন ইন্ট্রিনসিক কোনো নিড না থাকে যে আপনার জিনিসটা ওকে করাতে হবে। ওর ভালো মানুষ হওয়া দরকার। মানে আপনি যেভাবে একদমই তাই। বড় হতে চাইছেন হুম, ঠিক হুম, হুম, সেইভাবে বড় না হলেও চলবে। হুম, ও যদি অ্যাপারেন্টলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সুস্থ সবল এবং একটা হেলদি, হুম। আনন্দ করতে পারে, কনফিডেন্ট যদি একটা মানুষ হয়, তো তো আই থিঙ্ক দিস শিফট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বোঝা যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার ছেলের থেকে কি চাইছি। আমি চাই সে সুখে থাক, সে কনফিডেন্ট একটা মানুষ হোক, সে আনন্দে থাকুক, সে লোককে নিয়ে চলতে পারুক, রাদার দেন আমার ছেলে ডাক্তার হয়ে যাক, হুম, আমার ছেলে আইআইটি ক্র্যাক হুম, করুক, আমার ছেলে এমআইটি হুম, পাক, হুম, মানে অল দোজ থিংস। মানে হুম, এইখান থেকে বেরিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে হয়তো আমি ঠিক কি চাইছি আমার বাচ্চার জন্য বোঝা যাবে, রাদার দেন আমার কি ইনসিকিউরিটি, বিকজ হুম, আমার বাকি হুম, বন্ধুর হুম, ছেলেপুলেরা পাচ্ছে বা আমার নেবাররা পাচ্ছে, বা না পেলে আমায় কথা শুনতে হবে, তাই ওর করা দরকার। হুম, হুম। যখন আমি আমিত্ব থেকে বেরিয়ে গিয়ে বাচ্চার নিডটা বুঝতে পারবো, তখন কিন্তু এই কনসিয়াস প্যারেন্টিং বা পজিটিভ প্যারেন্টিং এ টার্ন হয়ে যাবে ফ্রম টক্সিক প্যারেন্টিং। বাহ! খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আপনি। ম্যাম এটাও আবার সত্যি যে ধরুন আমি প্রতিষ্ঠিত, হুম, আমি বড় সিঙ্গার, আমি হুম, অ্যাজ এ বাবা আমি বড় সিঙ্গার বা বড় ক্রিকেটার। হুম, আমার ছেলেকেও বড় ক্রিকেটার হতে হবে। সেক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় মানে আমি যদি ভুল অ্যাবসোলিউটলি। হই তো আপনি বলবেন। সেক্ষেত্রেও কিন্তু ছেলেমেয়েরা কিন্তু বিরাট একটা মেন্টাল প্রেশারে থাকে। কারণ আমি দুদিন আগেই একটা পডকাস্ট দেখছিলাম সেটা হচ্ছে আ অর্জুন তেন্ডুলকারের। মানে তার মাথায় কি বিরাট চাপ আ সেটা একমাত্র সেই বোঝে আরকি। তো যাই হোক এবার আ কটা মিথ নিয়ে আমরা আলোচনা করি। ১ম কথা হচ্ছে ১ম মিথ যেটা যে বাচ্চাকে যদি বকাঝকা না করি তাহলে কি করে হবে? সে মানুষ কি করে হবে? এইটা কতখানি ঠিক? এটা কমপ্লিটলি মিথ। আপনাকে বাচ্চাকে বকতে লাগবে না। হুম, হুম, আপনি যদি ফার্মলি হুম, কোনো হুম, কথা হুম, বলেন হুম, এবং আপনার কথার মধ্যে যদি গুরুত্ব থাকে এবং মোস্ট ইম্পোর্টেন্টলি হুম, কনসিস্টেন্সি থাকে। হুম, মানে জেনারেলি কি হয়, হুম, বাচ্চা দেখে এই কথাটা আজকে বললাম, হুম, মা মেনে গেল। হুম, কালকে দেখলাম মা চটে গেল। হুম, তারপরের দিন মা মারল। পরের দিন আবার সেটাই করতে দিল। তো বাচ্চা বুঝে পায় না যে হুম, করবোটা কি? তো আমি এক্সাক্টলি। যদি কনসিস্টেন্ট হই যে হুম, এইগুলো হচ্ছে বাউন্ডারি, হুম, আমরা এই জিনিসটা সবাই মেইনটেইন করব আর হুম, এই জিনিসটা মেইনটেইন করব না। এই জিনিসটা করার কথা, এটা করব না। তাহলে বাচ্চা ১ম থেকেই কিন্তু তার বিহেভিয়ার প্যাটার্ন, অ্যাজ আই হুম, সেড, যে হুম, আমরা ইমপ্রিন্ট করতে পারি বাচ্চাকে আমরা কিভাবে বড় করতে চাইছি। তো আপনি সেই ইমপ্রিন্টস দিয়ে দিতে পারেন। তার জন্য তাকে ছোট করা, বকা, মারা, অ্যাবিউজ করা কোনটাই লাগে না। বরঞ্চ সেগুলো করে, যেটা আমার কোনো কথা হুম, নয়, দিস ইজ কমপ্লিটলি রিসার্চ প্রুভেন, দেখা গেছে বাচ্চাদের কনফিডেন্স লেভেল কমে যায়। পানিশমেন্ট কোনোভাবেই একটি মানুষকে হেল্প করে না। স্পেশালি বাচ্চাদের কোনোভাবেই হেল্প করে না। শুধু ভয় পাওয়াতে পারে, কনফিডেন্স লুজ করাতে পারে, তার নিজের ব্যাপারে একটা লো এস্টিম ডেভেলপ করতে পারে এবং সে ওয়ার্ল্ডকে একটা আনসেফ জায়গা হিসেবে এবং আপনাকে ডিসরেসপেক্ট করবে। এর বেশি খুব একটা কিছু হবে না। কিন্তু অনেকে যে ভাবেন যে কঠোর শাসনে না রাখলে ছেলেমেয়েরা মানুষ হবে না। এই কঠোর শাসন কথাটাই তো মানে বুঝতে হবে যে হুম, আমরা শাসন মানে কি হুম, বলছি। হুম, রুল ফলো করাকে বলছি? ডিসিপ্লিনকে বলছি? সেটা যদি বলি তাহলে তো খুবই ভালো। হুম, আমি যদি হুম, ডিসিপ্লিনড হুম, হই হুম, এবং আমি একটা স্ট্রাকচারে বড় হুম, হই, হুম, আমার বাচ্চা আমাকে দেখে তাই হুম, শিখবে হুম, মোস্টলি। এবার যদি আপনি বলেন যে ডিসিপ্লিন মানে হচ্ছে তাকে বেধড়ক পেটানো, হুম, এবার তাহলে তো মুশকিল।
সেটা মানে তো অ্যাবিউজ হয়ে যাচ্ছে। সেটা তো অ্যাবিউজ হয়ে যাচ্ছে। হুম, তাহলে এদের ইজ আ থিন লাইন বিটুইন যে হুম। আমি শাসন কোনটাকে বলছি আর আর অ্যাবিউজ অ্যাবিউজ কোনটা? কোনটাকে এটা বলছি। বুঝতে হবে আপনাকে। অ্যাবসোলুটলি। আচ্ছা ম্যাম, নেক্সট আছে আ যতই মারি না কেন আ যতই মারি না কেন ছেলেদের কাঁদতে নেই। ছেলেরা কাঁদলে কি করে হবে? এ বড় হবে কি করে? এটা বেশ কিছু বাবা-মার ভাবনা আরকি। যে ছেলেদের কাঁদতে নেই। বা ছেলেরাও একটা সময় পর এটা রিয়ালাইজ করতে শুরু করে যে, "না আমি তো ছেলে, আমি কেন কাঁদবো?" ঠিক, ঠিক। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আম দেখুন এই যে মানে ছেলেদের কান্না নিয়ে সেনসিটাইজেশন এখন মিডিয়া ভালো হুম, মতো করছে, হুম, হুম, মুভিজও হুম, করছে। আমি শুধু আম মহিলাদের জন্য হুম, একটা হুম, কথা হুম, হুম, বলব। হুম, সেটা হচ্ছে যে কখনো নোটিস করবেন যদি আপনি বিবাহিত হুম, হন, তাহলে যে হাসব্যান্ড থেকেও কত আমরা একাকিত্বতে থাকি। মানে আমি একটা কিছু হাসব্যান্ডকে বললাম মনের কথা, ও বুঝতেই পারল না। হুম, বা আমি বারবার বলে যাচ্ছি, ও হুম, কি বললাম আর কি ধরছে। হুম, হুম, এইটা কেন হচ্ছে? এই মিসম্যাচটা কোথা দিয়ে এইজন্য আসছে বিকজ আমরা বাচ্চাকে যখন যদি ছেলে হুম, সন্তান হয়, হুম, ১ম থেকেই তাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাচ্ছিই না। বা সেইটাকে কি করে নার্চার করতে হয়, ইমোশন কি করে বুঝতে হয় এবং সেটাকে কি করে রেসিপ্রোকেট করতে হয়, সেটা কিন্তু আমরা শেখাচ্ছিই না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি হয়, যেহেতু ইমোশনাল ব্রেন এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে পার্ট অফ দ্য ব্রেন, হুম, এই দুটো ভীষণ অ্যাসোসিয়েটেড হুম, থাকে। একদম। তাই জন্য তারা অনেক মনের কথা বেশি হুম, বলে। হুম, দেখবেন ওইজন্য সাইকোলজিস্ট হুম, মেয়েরা হুম, বেশি হয়। হুম, একদমই তাই, একদমই তাই। তো হুম, there's a reason হ্যাঁ, টিচার্স বেশিরভাগ হুম, হুম, স্পেশালি যারা হুম, ছোট হুম, বাচ্চাদের, হুম, হুম, ছোট ক্লাসের হুম, টিচার্স মেয়েরাই বেশি মেয়েরাই হয়। হয়। বিকজ যেই জায়গায় ইমোশনাল কনটেন্ট বেশি এবং সেটাকে এক্সপ্রেস করতে হুম, হবে, সেটা মেয়েদের একটা এমনি হুম, সেই হুম। জায়গাটা একটা ভগবান স্ট্রেংথ ওইভাবেই ওইভাবেই তৈরি বানিয়েছেন। করেছেন। হ্যাঁ, হুম, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সে ইমোশনটা ফিল করে কিন্তু সেটাকে একটা প্রবলেম হিসেবে দেখে এবং সেটা সলিউশন খোঁজে। আচ্ছা এটা হচ্ছে তাহলে এটা করো। হুম। মানে মেয়েটি হয়তো সেই সলিউশন জানে। মানে সে হয়তো জাস্ট হুম, এক্সপ্রেস একটা করবে বলে ইমোশনাল সাপোর্ট চাইছিল। কিন্তু বেচারা ছেলেটি বুঝতেই পারল না। পারল না। হুম, এবং এই হুম, জিনিসগুলো কিন্তু আমরাই অ্যাজ আ প্যারেন্ট হুম, ডেভেলপ করে দিই বাচ্চাদের মধ্যে। যেমন ভাবুন ফর এক্সাম্পল বাচ্চা কাঁদলো, আপনি যেটা হুম, বললেন যে, হুম, "কেঁদো না, তুমি তো হুম, ছেলে, হুম, তুমি হুম। কেন কাঁদবে?" ইয়েস। এখন থেকেই আপনি বাচ্চাকে প্রাইম করে দিচ্ছেন কিছু স্টিরিওটাইপ হুম, হিসেবে। হুম, যে তুমি কাঁদলে তুমি উইক, হুম, হুম, তুমি কাঁদলে তুমি মেয়ে হুম, হয়ে হুম, যাচ্ছ, হুম, ছেলে হুম, আর হুম, থাকতে পারছো না। হুম, তোমার পুরুষত্বতে হুম, প্রশ্ন এসে যাচ্ছে। একদমই। এবার সেই হুম, যখন একটি মেয়ের সঙ্গে থাকছে তখন সেই মেয়ে কিন্তু আবার এক্সপ্রেস করছে ইমোশনস গুলো। হুম, তার হুম, হাসব্যান্ডের হুম, থেকে, তার হুম, বয়ফ্রেন্ডের থেকে, ভাই, বাবা যেই হোক না কেন। তো তাহলে দাঁড়াচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা তাদের থেকে চাইছি একরকম, তাদের হুম। ট্রেন করছি অন্যভাবে। বুঝতে পেরেছি বিষয়টা। মানে আপনি যখন একজন হাসব্যান্ড হচ্ছে, তখন আপনি তার কাছে যে এক্সপেকটেশন টা রাখছেন, আ সেটা তো আপনি মানে সে যখন ছোট ছিল, তখনই হ্যাঁ, তো সেটা শেষ হয়ে গেছে। অ্যাবসোলিউটলি, হ্যাঁ, অ্যাবসোলিউটলি। আ তো আমাদের ফার্স্ট যেটা মিথ এটা বুঝতে হবে যে হুম, মানে ছেলেদের ইমোশন হয় না। একদমই মিথ্যে কথা। হুম, ছেলেরা ভীষণ ইমোশনাল হুম, হয়। মেয়েরা যতটা হুম, ইমোশনাল হয় ততটাই হয়। সে এক্সপ্রেস যদি কম করে তাহলে তাকে ওই সেফ স্পেসটা দিতে হবে হুম, যেখানে সে এক্সপ্রেস করতে পারবে এবং সে ফিল করবে দ্যাট ইটস ওকে টু এক্সপ্রেস। একদম, একদম তাই। যখনই সে সেটা ফিল করবে তাহলে তার ইমোশন দেখাতে ওই অসুবিধে বা বাধা যেটা হুম, সে হুম, ফিল করছে হুম, ভেতর থেকে সেটা হবে না। কেন কি আমরাই সোসাইটালি এই বাধাগুলো তাদের উপর দিয়ে দিয়েছি। যেমন হুম, মেয়েদের উপর দিয়ে দেওয়া হয়। হুম, মেয়েদের বেশি রাগ মানায় না। হুম, ঠিক। ছেলেদের তেমন আ কান্না মানায় হুম, না। তো এই stereotypes গুলো ভেরি unnecessary এবং ভীষণ আনহেলথি। বিকজ প্রত্যেকটা জিনিসেরই দরকার আছে বলেই ভগবান হুম, বা সৃষ্টিকর্তা এইভাবে আপনাকে একদমই। তৈরি করেছেন। তো সেটা যতটা আপনি তাকে নরমালি ফ্লো করতে দেবেন, তত কিন্তু আপনার বাচ্চা ইমোশনালি ইন্টেলিজেন্ট হবে, সোশ্যালি ইন্টেলিজেন্ট হবে এবং পরবর্তীকালে আপনি দেখবেন যে তার সব দিক থেকে তার ডেভেলপমেন্ট অনেক বেটার হচ্ছে। বুঝতে পেরেছি। ম্যাম, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমি আ যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, যে সমস্ত বাবা-মা দেখছেন তাদের জন্য ৫ টি গুরুত্বপূর্ণ টিপস কি থাকবে? বেশ। ১ম হচ্ছে যে কোনো রিঅ্যাকশন বাচ্চাকে যদি আপনি ভুলবশত দিয়ে ফেলেন এবং হুম, এখন যদি আইডেন্টিফাই করেন যে হুম, কিছু, কিছু জিনিস ভুল করেছেন, হুম,
তাহলে একটুখানি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে একটু ভেবে নিন কিভাবে রেসপন্ড করবেন, মানে আর রিয়াক্ট না করে রেসপন্ড করুন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাচ্চার বাউন্ডারিকে রেসপেক্ট করুন। নাম্বার 3 হচ্ছে বাচ্চার সঙ্গে এমনভাবে মিশুন যেখানে সে একটা ইন্ডিভিজুয়াল হিসেবে রেসপেক্ট পাবে। মানে আপনি অথরিটি ও উইক সেইভাবে না মিশে তাকে, সে ছোট ঠিক হুম। আছে, কিন্তু তাকে তার যোগ্য সম্মানটুকু দিন। বয়স ছোট মানে একেবারেই যে তার সম্মান রেসপেক্ট নেই এটা অ্যাবসলিউটলি, এটা অ্যাবসলিউটলি, এটা ভাবলেই মুশকিল। একদমই তাই। হুম। মানে বয়সের সঙ্গে কিন্তু হুম। সম্মানের কোনো রিলেশনশিপ না। নেই। তাহলে এইটা কিন্তু করাটা, আন্ডারস্ট্যান্ড করাটা খুব দরকার। যদি মনে করেন যে আপনি ভীষণভাবে বাচ্চাকে কন্ট্রোল করছেন বা যেগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো বলছেন, তাহলে নিজেকে একটু পজ করে দেখুন যে বাচ্চাকে আপনি আল্টিমেটলি কিভাবে বড় করতে চাইছেন। মানে নিজের কোনো সুপ্ত বাসনা পূরণ করবেন বলে, নাকি বাচ্চাটাকে বাচ্চার মতো বড় করতে চাইছেন। এবং এই চয়েসটা এখন কিন্তু করে নিতে পারেন আপনি যদি পডকাস্ট শুনে থাকেন বা আপনার যদি ইচ্ছে থাকে একটা অ্যাওয়্যার প্যারেন্টিং করার। নেক্সট হচ্ছে বাচ্চাকে মানুষ করতে গেলে ডিসিপ্লিন লাগবে, প্যারেন্টিং লাগবে, কিছু জায়গায় বাউন্ডারি লাগবে, কিন্তু সেইগুলো দেওয়া মানে বাচ্চাকে মারপিট করা, গালাগাল দেওয়া, অ্যাবিউজ করা, বাজে কথা বলা বা তার মনের জোর ভেঙে দেওয়া কিন্তু একেবারেই নয়। এই দুটোর মধ্যে ডিফারেন্স আপনাদের বুঝতে হবে। বেশ। আর শেষ প্রশ্ন হচ্ছে যে এই যারা টক্সিক প্যারেন্ট এবং যারা এই টক্সিক প্যারেন্টিং এর শিকার, তারা কখন আপনাদের মতন একজন এক্সপার্টের কাছে পৌঁছবেন? যদি কখনো বুঝতে পারেন যে আপনি এটার শিকার, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ট্রমাটা রিপিট করবেন। আপনি নিজে ফিল করতে পারবেন যে এই ধরনের প্যাটার্নে আপনি বারবার পড়ছেন বা সেই ট্রমাগুলো থেকে আপনি বেরোতে পারেননি। বাবার থেকে আপনি এখন দূরে চলে গেছেন, আপনি চাকরি করছেন, কিন্তু এখনো বাবা শব্দের সঙ্গে একটু অসুবিধে আছে বা বাবা রিলেটেড জিনিসের সঙ্গে অসুবিধে আছে, তাহলে জানবেন যে এইগুলো নিয়ে কিন্তু কাজ করে নেওয়াটা দরকার। বিকজ চাইল্ডহুড ট্রমা কিন্তু আমাদের সারা জীবন শেপ করতে থাকে। তো আপনি যদি চান যে আপনি সেই কাসকেড অফ কি বলবো অফ ট্রমা থেকে বেরোতে চাইছেন বা ওই লেগেসিটা যেটা ভাবুন জেনারেশন টু জেনারেশন চলছে, টক্সিক লেগেসি, সেইটা এবার আপনি বন্ধ করতে চাইছেন, তাহলে কনসাল্ট করা দরকার। অ্যাজ আ প্যারেন্ট যদি আপনার মনে হয় যে আমি বাচ্চাবেলায় এগুলো থ্রু গেছি এবং আজকে আর আমি চাই না এই একই জিনিস আমার বাচ্চার সঙ্গে করতে, তাহলেও কিন্তু কনসাল্ট করা দরকার। প্যারেন্টিং স্কিলস কিছু শেখা দরকার। এই দুটো আমি বলতে পারি আপনাদের যে আপাতত আপনারা করতে পারেন। এবং যদি নিজেরা কোনো মেন্টাল হেলথের শিকার হয়ে থাকেন এবং আপনার এরকম হিস্ট্রি থেকে থাকে, তাহলে হতে পারে যে সেই হিস্ট্রি থেকে হয়তো আমরা কিছু কারণ পেতে পারি আজকের সিচুয়েশনে। সেই ক্ষেত্রেও কিন্তু একজন সাইকোলজিস্ট বা মনোবিদের সঙ্গে আপনার দেখা করা উচিত, সো দ্যাট আপনার পুরো ফ্যামিলিটা প্রপারলি ফাংশন করুক। ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে বিকজ এই ক্ষেত্রে শুধু একটা মানুষ তো কষ্ট পায় না, তার পুরো ফ্যামিলি, তার চারদিকে যত লোক আছে তারাও সাফার করতে থাকে। তো এই পুরো সাইকেলটাকে ব্রেক করার জন্য কিন্তু একটা মানুষ যদি কনসিয়াসলি এগিয়ে আসে তাহলেই যথেষ্ট হয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো মাথায় রাখুন, আপনারা যদি বাবা মা হন তাহলে খুব বেশি পারফেক্ট হওয়ার দরকার নেই। কারণ জানবেন যে বাচ্চারা কিন্তু আপনার কথা থেকে নয়, আপনার আচরণ থেকে শেখে। তো যদি আপনি আপনার ভুল বুঝতে পারেন তাহলে শুধরে নিন। আর যদি মনে হয় এক্সপার্টের হেল্প লাগবে তাহলে অবশ্যই তা নিন। আমরা একটি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখানে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার ম্যাম।